হৃদয়ের মায়াজাল পর্ব ২১। আপনাদের সাথে আমি আছি মাহিয়ান আহমেদ। সময়টা ১১:৪৫ ঘটে। চাঁদবিহীন আকাশে অসংখ্য তারার মেলা। ঠান্ডা ফুরফুরে বাতাস গা ছুঁয়ে মন সিক্ত করেছে। জুই তিনতলা ভবনের এক কোণে বারান্দায় দাঁড়িয়ে ঘন কালো আকাশের দিকে তাকিয়ে সিক্ত নোনা চোখে। বাহিরের পরিবেশটা যতটা শান্ত, জুইয়ের ভেতরটা ততটাই অশান্ত। বিগত গোটা একটা দিন, একটা রাতের ব্যবধানে কত কিছু ঘটে গেল জুইদের জীবনে। মায়া রাঙামাটিতে হারিয়ে আজ অচেতন অবস্থায় হসপিটালের বেডে পড়ে। মায়াকে খুঁজতে গিয়ে আরিফও হসপিটালে একই অবস্থায় শুয়ে। আপন দুটো মানুষকে এইভাবে বেডে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে জুইয়ের ভেতরটা বারবার হু হু করে কেঁদে উঠছে বাঁধ ভাঙা কান্নায়। এই তো সন্ধ্যার নাগাদ জুইকে কলেজ টিচারের বাসা থেকে হসপিটালে নিয়ে এসেছে আসিফ। এখানে আসার পর থেকে মায়া আর আরিফকে অচেতন অবস্থায় কেবিনে পেয়েছে জুই। নিজের ভাই বোন দুটোকে অসুস্থ অবস্থায় দেখে নিজেকে সামলাতে পারেনি জুই। হাউমাউ করে কেঁদেছিল তখন। তবে জুইকে সামলাতে আয়ন আসিফ দুজনকেই পাশে পেয়েছিল সে। এই অসময়ের বিপদে যেখানে জুইদের পরিবার পাশে নেই, সেখানে আয়নদের ঢাল হয়ে দাঁড়ানোটা ছিল ঘোর অন্ধকারে বিশাল আলোর ন্যায় আবাসস্থল। আরিফ মায়ার হসপিটালের তদারকি থেকে জুইয়ের খেয়াল পর্যন্ত রাখছে এই দুজন মানুষ। আয়ন প্রফেশনালি ডাক্তার হওয়ায় আরিফ মায়ার চিকিৎসার তদারকি সে নিজেই করেছে। আর আসিফের কথা যত বলবে ততই কম মনে হবে জুইয়ের। চমৎকার একটি মানুষ, অসাধারণ দায়িত্ববান পুরুষ। কেউ সামান্য চাকরির জন্য তার মালিকের এতটা বিশ্বস্ত আর আপন হয়ে থাকতে পারে, সেটা আসিফকে না দেখলে বুঝতো না জুই। আবছা আলোয় হঠাৎ নিজের উপর কারোর কালো ছায়া পড়তেই বিষণ্ণ জুই গ্রিল থেকে মাথা উঠিয়ে পেছনে তাকালো। দরজার সামনে আয়নকে দেখতে পেয়েই অস্বস্তিতে আছড়ে পড়ল জুই। না চাইতেও আয়নের সঙ্গে পুরনো অতীতগুলো স্মৃতিচারণ হতেই জুই সোজা হয়ে দাঁড়িয়ে নিজের দুহাত কচলালো অস্বস্তিতে। এলোমেলো দৃষ্টিতে এলোমেলো দৃষ্টি ফ্লোরে ফেলে মিহিসরে জিজ্ঞেস করলো, কিছু বলবেন? কিছু না বললে কি এখানে দাঁড়ানো যাবে না মিস জুই? আয়নের কাট কাট কথায় কিছুটা রাগের আভাস পেল জুই। রাগটা কিসের তা বুঝতে দেরি হলো না জুইয়ের। জুইয়ের বিচলতা বাড়ল। আয়নকে এড়াতে চেয়ে বলল, তা কেন হবে? আপনি বরং এখানেই দাঁড়ান, আমি কক্ষে যাচ্ছি মায়ার পাশে। এই কথা বলেই জুই এক প্রকার চোরের মতন আয়নের পাশ কাটিয়ে তাড়াহুড়োয় চলে যেতে চাইলে বাধা দেয় আয়ন। পাশ কাটিয়ে চলে যাওয়া জুইয়ের বাহু টেনে নিজের মুখোমুখি করতেই আয়নের কাছ থেকে নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করে জুই খানিকটা শক্ত গলায় বলল, এসব কি ধরনের অভদ্রতা ডাক্তার সাহেব? হাতটা ছাড়ুন, যেতে দিন আমাকে। আয়ন একইভাবে জুইয়ের হাতটা চেপে ধরেই বলল, আমি এখন অভদ্র হয়ে গেলাম? তাহলে আমাকে আপনার মতন করে ভদ্রতা শেখান জুই। কিভাবে মানুষকে মায়ায় ফেলে চট করে গায়েব হয়ে যাওয়া, সেই সব শেখান। আমি আপনার কাছ থেকে সলিড ধোঁকাবাজি শিখতে চাই জুই। যেন একটা মানুষকে পুরো ধ্বংস করার মতন ক্ষমতা রাখে এমন বেঈমান হতে চাই। শেখাবেন আমাকে? আমি তো আমার দেখা আমি তো আমার দেখা শ্রেষ্ঠ ভদ্র মানুষ। আপনি নিশ্চয়ই এসবে ডিগ্রিধারী ভদ্র মানুষ। আয়ন আয়নের জুইকে করা অপমানের কথায় জুই রাগে মেজাজ দেখিয়ে বলল, হাতটা ছাড়ুন, আপনি এখন বেশি বাড়াবাড়ি করছেন, যেতে দিন আমাকে, ছাড়ুন। জুইয়ের মেজাজে আয়নও মেজাজ দেখিয়ে বলল, কেন যেতে দিব? আমার কথা আগে শেষ হোক, তারপর যাবেন আপনি। এখন বলুন, এতদিন আমার কল ধরেননি কেন আপনি? আমার ইচ্ছে করেনি তাই ধরিনি। কেন ধরবো আপনার ফোন? কে হন আপনি আমার, যে যে ফোনে কথা বলতে হবে আমাকে? বরাবরই জুইয়ের কথায় আয়নকে রাগ, ক্ষোভ, কষ্ট দুটোই দেয়। বরাবরই জুইয়ের কথায় আয়নকে রাগ, ক্ষোভ, কষ্ট দুটোই দেয়। যে কিন্তু তিনটা হয়ে গেল, রাগ, ক্ষোভ আর কষ্ট। তাহলে আমি সুন্দর করে পড়ি, হ্যাঁ, একটু মডিফাই করে। বরাবরই জুইয়ের কথায় আয়নকে রাগ, ক্ষোভ, কষ্ট তিনটাই দেয়। এই মুহূর্তেও তার ব্যতিক্রম হলো না। আয়ন জুইয়ের বাহু ঝাঁকিয়ে কানে টেনে রাগের তোপে বলল,
ইচ্ছে করেনি তাই ধরেননি, তাই না? বিগত ৩টা মাস আমার সাথে কি ছিল আপনার, হ্যাঁ? রাতভর ফোনে কি করতেন আমার সাথে আপনি? তখন আপনার মনে হয়নি আমি কে? কেন আমার সাথে তখন ফোনে কথা বলতেন? আপনি তো জানতেন আমাদের দুজনের মধ্যে কি সম্পর্ক চলছিল এতদিন। তাহলে এখন না জানার ভান কেন করছেন? জুঁইও একইভাবে বলল, আমি যাকে মনে করেছিলাম সে আপনি নন। একটা ভুল বোঝাবুঝির সম্পর্ক ছিল বলে সেটা আমি শেষ করে দিয়েছি। আপনি একা শেষ করলে হবে? সম্পর্কটা ছিল আমাদের দুজনের। শেষ করতে হলে আমাদের দুজনের সমান মতামত থাকবে সেখানে। আপনি একা শেষ করার কে? আপনি কি শুধু একাই ছিলেন এই সম্পর্কে? আমি ছিলাম না? তাছাড়া ভুল বোঝাবুঝি শুধু আমার পক্ষ থেকে ছিল জুঁই। আমি শুরু থেকেই জানতাম ফোনের ওপাশের মানুষটা ছিলেন আপনি। ভুল বোঝাবুঝি শুধু আপনার পক্ষ থেকে ছিল জুঁই। আমি শুরু থেকেই জানতাম ফোনের ওপাশের মানুষটা আপনি ছিলেন। আপনাকে জেনে শুনে সম্পর্কে জড়িয়েছিলাম আমি। তাহলে এখানে আমার দোষটা কোথায় সেটা বলবেন জুঁই? আমি তো আপনার কাছে যাইনি, আপনাকে ফোন করিনি। বরং আপনি আমার কাছে এসেছিলেন নিজের ভালোবাসার ঝুলি নিয়ে। আমাকে আপনার অভ্যাসে পরিণত করে হঠাৎ হারিয়ে গেলেন অন্য কারোর অজুহাত দিয়ে। আপনি একটাবারও আমার কথা ভেবেছেন জুঁই? আপনাকে ছাড়া আমি কেমন থাকবো? আপনি তো আমাকে ভালোবাসতেন জুঁই। তাহলে কেন এমন করেছেন? কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন? সবটা ঠিক করে নেয়া যায় না? আমি তো মানুষটা সেই আগেরই আছি, যার সাথে আপনি মন খুলে কথা বলতেন, সবকিছু শেয়ার করতেন। তাহলে আপনি এখন কাকে খুঁজছেন জুঁই? জেদ্দি জুঁই জেদ ধরেই বলল, বললাম তো সবটা ভুল বোঝাবুঝি ছিল। আমি আপনাকে কখনো ভালোবাসিনি। জুঁইয়ের মুখে আপনাকে কখনো ভালোবাসিনি কথাটা আয়নের বুকের কোথাও যেন একটা চিনচিন ব্যথা শুরু হলো গুমোটে। আয়ন সেভাবেই বলল, তো কাকে ভালোবাসেন জুঁই? রাদিফকে? আমাদের ফোনে কথা বলার আগে রাদিফকে কয়বার আপনি সরাসরি দেখেছেন জুঁই? একবার। এই একবার দেখাতে আপনি রাদিফকে এতটা ভালোবাসেন যে আমার সাথে ৩ মাস এত কথা বলেও আপনার মনে আমার জন্য সামান্য ভালো লাগা সৃষ্টি হয়নি। আপনার সব ভালো লাগা, ভালোবাসা, ফিলিংসের আদান-প্রদান সবকিছু তো আপনি আমার সাথে শেয়ারিং করেছিলেন জুঁই। তাহলে আপনার সেই ফিলিংসগুলো কি মিথ্যা ছিল? আপনার ধারণা করা মানুষটা আমি হতে পারিনি বলে আমার সাথে সবকিছু মিথ্যা করে দিলেন জুঁই। রাজীবের সাথে তো আমার কোনো কিছুই ছিল ন রাজীবের সাথে তো আমার কোনো কিছুই ছিল না জুঁই। আপনার সকল স্মৃতি আচ্ছা এখানে হবে হচ্ছে রাদিফের সাথে আপনার কোনো কিছুই ছিল না জুঁই। আপনার লেখাটা হবে ভুল করে লিখছি এটা, হ্যাঁ? হুম, আপনার সকল স্মৃতি, সকল ভালো লাগার ফিলিংস তো আমার সাথে ছিল। তাহলে আমি কিভাবে আপনার কিছু হলাম না? নাকি রাদিফের মতন আমি ফর্সা নই, কালো মানুষ বলে আমাকে মেনে নিতে পারছেন না আপনি? কোনটা? এমন কিছুই না, হাতটা ছাড়ুন। তো কেমন কিছু জুঁই বুঝান আমাকে। আপনার যদি আমার গায়ের রঙে সমস্যা না থাকে তাহলে কিসে সমস্যা? আমি রাদিফের বাবার মতন বড়লোক নই সেজন্য ভাবছেন আপনি ঠকে যাবেন আমাকে নিয়ে? তাহলে আপনাকে বলে রাখি জুঁই, আমি একজন এস্টাবলিশ কর্মজীবী মানুষ। আমার কর্ম আছে যেটা রাদিফের নেই। রাদিফের বাপ ভাই বড়লোক হলেও রাদিফ তার পরিবারের উপর নির্ভরশীল। রাদিফ এখনও নিজের পড়াশোনা শেষ করতে পারেনি, আর না কোনো চাকরি বা ব্যবসায় জড়িয়েছে। আপনি রাদিফকে এত বড় আপনি রাদিফকে এত বড়লোকি ভাব আপনি রাদিফের এত বড়লোকি ভাব দেখছেন না? সেটা শুধু রাদিফের বাপ-দাদার পৈতৃক সম্পত্তির দাপটে। সেই সম্পত্তির ভাগ কিন্তু আমার মারও আছে। সেক্ষেত্রে আমার পরিবারও কম যায় না খান পরিবার থেকে। হয়তো হৃদের বিষয়টা আলাদা। হৃদের নিজস্ব কর্ম আছে। সে একজন সফল ব্যবসায়ী। হৃদের হয়তো বাপ-দাদার পৈতৃক সম্পত্তির ভাগের প্রয়োজন নেই। কিন্তু রাদিফের এই মুহূর্তে তার পরিবার ছাড়া গোটা শূন্যতে আছে। সেক্ষেত্রে আমি আমার ওয়াইফকে বিলাসবহুল জীবন দিতে পারবো জুঁই। আমার নিজস্ব গাড়ি, বাড়ি, পেশা সবই আছে। আমার বাবার সম্পত্তির প্রয়োজন পড়বে না। আমি আপনাকে ভালো রাখতে পারবো জুঁই। আয়নের কথায় জুঁইকে লোভী টাইপের মেয়ে মনে হলো। জুঁই কখনোই আয়নকে টাকা পয়সার জন্য দূরে ঠেলে দেয়নি। জুঁই কোনো লোভী মেয়ে নয়। আয়নকে দূরে সরিয়ে রাখার পেছনে জুঁইয়ের বড় কারণ আছে, যেটা জুঁই এই মুহূর্তে প্রকাশ করতে চাচ্ছে না। কিন্তু আয়নের কথার ধরনে জুঁইয়ের নিজেকে লোভী মেয়ে মনে হলো। জুঁই ঘৃণায় নাক মুখ ছিটকিয়ে আয়নের থেকে হাতটা ছাড়িয়ে নিতে নিতে বলল, আপনি একটা বিকৃত মস্তিষ্কের মানুষ। আমার আমার সম্পর্কে এমন ধারণা, ছি।
আপনি কেমন আমি জানি না জুই, তবে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাকে বোঝানোর। নয়তো আমি একবার হারিয়ে গেলে আপনার সাধ্য হবে না আর আমাকে ফিরিয়ে আনার। আয়ন কথাগুলো শেষ করেই প্রস্থান করলো বারান্দা ছেড়ে। ভগ্ন হৃদয়ে বুকটা কেমন হাহা করে উঠল আবারও। আজ কতটা দিন ধরে জুই আয়নকে অকারণে কষ্ট দিয়ে যাচ্ছে। আয়নকে জুই রাদীপ ভেবে কথা বললেই বা কি? জুইয়ের ফিলিংস আদান প্রদান সবকিছু তো আয়নের সঙ্গে ছিল। দুজনের এত স্বপ্ন, মায়া, টেক কেয়ার, ভালো লাগা, মুগ্ধতা সবকিছুতে দুজনের মিলে যাওয়ার এত কিছুর পরেও জুই কিভাবে আয়নকে দূরে সরিয়ে দেয় সামান্য দেখায় রাদিফের প্রতি ভালো লাগা থেকে। রাদিফের প্রতি ভালো লাগা ছিল জুইয়ের, যেটা জুই কখনোই প্রকাশ করতে পারেনি। সামান্য ভালো লাগা থেকে যদি জুই রাদিফের জন্য আয়নকে অস্বীকার করতে পারে, তাহলে আয়নের প্রতি ভালো লাগাটা তো জুই অসংখ্যবার আয়নকে বলেছিল ফোনে। তাহলে আয়ন কিভাবে সবকিছু ভুলতে পারবে এত সহজে? এলোমেলো পায়ে আয়ন বারান্দা থেকে বেরিয়ে কক্ষের বাহিরে যেতে যেতে শোনা গেল জুঁইয়ের ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার শব্দ বারান্দা থেকে। জুঁইয়ের কান্নায় আয়নের বুকে আবারও চিনচিন ব্যথা অনুভব করলো। চারপাশে কেমন যেন গুমোট আর কষ্টে ভরা পরিস্থিতি। এখানে যে ভালোবেসেছে সেই ভালো নেই আজ। আয়নকে দরজা ধরে বেরিয়ে যেতে দেখে দু চোখ মেলে তাকালো মায়া। জুঁই আয়নের কথার মাঝেই মায়ার হুঁশ ফিরেছিল। দুজনের তর্ক বিতর্কে মায়ার শব্দ করল না, বরং চুপচাপ চোখ বন্ধ করেই পড়ে রইল বিছানায়। প্রথম থেকেই মায়ের কানে এসেছিল দুজনের কথা। অসুস্থ মায়া ঘাড় ঘুরিয়ে তাকালো বারান্দার দিকে। ভেতর থেকে ভেসে আসছে জুঁইয়ের কান্নার শব্দ। মায়া ঘাড় বেঁকে তাকালো পাশের বেডে শুয়ে থাকা আরিফের দিকে। মাথায় মোটা ব্যান্ডেজ বাঁধা, চিত হয়ে লম্বা করে পড়ে আছে সেখানে। মায়া আরিফের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকেই চোখ দিয়ে ঝরঝর অশ্রু গড়ালো অপরাধ বোধে। বিকালের ঘটনা স্মৃতিচারণ করতে করতে ভাঙা গলায় ধীর স্বরে ডাকলো আসিফকে। মায়ের ছোট স্বরের ডাকে কেবিনের মায়ের ছোট স্বর ডাক কেবিনের বাইরে না পৌঁছালেও বারান্দায় থাকা জুঁইয়ের কানে ঠিকই পৌঁছালো। দ্রুততায় হাতের উল্টো পিঠে চোখ মুছে তাড়াহুড়োয় কক্ষ থেকে প্রবেশ করতেই জুঁই দেখল মায়ার হুঁশ ফিরতে। মায়াকে সজ্ঞানে পেয়ে খুশিতে আত্মহারা জুঁই তৎক্ষণাৎ ছুটে গিয়ে মায়াকে ঝাপটে ধরতেই ব্যথায় গোঙালো মায়া। ব্যথিত মায়ার ব্যথার ঠাহর করতেই তৎক্ষণাৎ মায়াকে ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে জুঁই বলল, সরি সরি, আমার মনে ছিল না তুই অসুস্থ। খুব ব্যথা পেয়েছিস, ডাক্তার ডাকবো? জুঁইয়ের অস্থিরতায় মায়া তেমন কিছুই বলল না। এই মুহূর্তে মায়ের অল্প শব্দ করতেও কষ্ট হচ্ছে। তারপরও মায়া ছোট গলায় জানতে চাইল আসিফের কথা। আসিফ ভাইকে ডাক দে জুঁই। আসিফের খোঁজ করতে দেখে বিচলিত হলো জুঁই। উদ্বিগ্ন গলায় বলল, কেন, কোনো সমস্যা হচ্ছে ঋতু? ব্যথা পেয়েছিস খুব? মায়া একই অবস্থায় বলল, জুঁই আসিফ ভাইকে ডাক, আমি কথা বলবো। মায়ের ব্যথাতুর কণ্ঠে জুঁই তৎক্ষণাৎ আসিফকে ডাকলো কক্ষে আসতে। মায়ের হুঁশ ফিরেছে শুনে মুহূর্তেই কেবিনে ছুটে আসলো আসিফ। মায়ের মুখোমুখি হয়ে মায়ের অবস্থা জানতে চাইলে মায়া আসিফের প্রশ্নের উত্তর না দিয়ে হৃদের কথা জানতে চেয়ে বলল, উনি কোথায় আসিফ ভাইয়া? আসিফ মায়ের আসিফ মায়ের প্রশ্ন করাটা স্বাভাবিকভাবেই নিল। যেন হুঁশে ফিরে হৃদের কথা জানতে চাইবে সেটা জানতো আসিফ। তাই স্বাভাবিকের ন্যায় উত্তর দিয়ে বলল, হৃদ ভাই তো ঢাকায় চলে গেছে ভাবি। মায়া থেমে থেমে আবারও বলল, ওনাকে কল দেন ভাইয়া, আমি কথা বলবো। মায়ের কথায় অনেকটা আমতা আমতা করে বলল, ভাইয়ের ফোন বন্ধ ভাবি। ভাই এই মুহূর্তে খুবই ডিস্টার্ব। রাদীপ ভাই আছেন হৃদ ভাইয়ের বাড়িতেই, তবে হৃদ ভাইয়ের আশেপাশে যাওয়ার অনুমতি আপাতত কারোর নেই ভাবি। আপনি বরং এখন রেস্ট করুন, ভাইয়ের সাথে কাল কথা বলিয়েন। আমি বরং আপনার জন্য ডাক্তার ডাকি। নিস্তব্ধ রাত আর ঘোরকালো অন্ধকারে অল্প আলোয় মিটমিট তারাগুলো যেন মুগ্ধতা ছড়াচ্ছে আকাশের বুকে। শহর জুড়ে ঠান্ডা হাওয়া আর ঝিঝি পোকার ডাকে ঘুমন্ত শহরটা যেন অদ্ভুত ছন্দ তুলছে। উঁচু উঁচু বিল্ডিং এর ফাঁকে ফাঁকে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে যান্ত্রিক ল্যাম্পপোস্টগুলো। চাঁদবিহীন অন্ধকারের মাঝেও ল্যাম্পপোস্টের হলুদ আলোয় আলোকিত ঘুমন্ত শহর।
মাঝে মধ্যে দুই একটা যান্ত্রিক গাড়িকে চলে যেতে দেখা যাচ্ছে। তবে এই মধ্যরাতে যেটা বেশি দেখা যায় সেটা হলো একদল ছন্নছাড়া কুকুর। রাস্তার মাঝে এলোমেলো দৌড় আর ঘেউ ঘেউ শব্দ করে ঘুমন্ত শহরটাকে জানান দিচ্ছে তাদের পাহারাদারির খবরটি। তাদের পাহারাদারিতার খবরটি। আবার দুই একটা কুকুরকে রাস্তার মাঝে বুক লাগিয়ে শুয়ে পড়তেও দেখা যাচ্ছে। মায়া বিরতিবিহীন দৃষ্টিতে সেই সব তাকিয়ে দেখছে চারতলা ফ্ল্যাটের বারান্দা হতে। মধ্যরাতের প্রায় তখন 2টা 20-এর ঘরে। এত রাতে না ঘুমিয়ে স্বাভাবিক মাত্রায় চুপচাপ বসে থাকাটাও অস্বাভাবিক কিছুর ইঙ্গিত করে। নিশ্চুপ উদাস মায়া আবারও শব্দ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাতের ফোনটা দিয়ে 5 থেকে 6 বারের মতন কল মিলালো হৃদকে। প্রতিবারের মতোই রিং হতে হতে কল কাট হয়ে গেল এক সময়ে। মায়া জানে হৃদ ওর কল রিসিভ করবে না, তারপরও বিরতিবিহীন একের পর এক কল করেই যাচ্ছে। মায়া পুনরায় কল মিলিয়ে তাকিয়ে রইল ল্যাম্পপোস্টের হলুদ আলোর দিকে। তখনই হঠাৎ কেউ অন্ধকার বারান্দায় আলো জ্বালাতেই মায়া চমকে পাশে তাকালো। ঘুমন্ত জুঁইকে দরজার পাশে সুইচ বোর্ডে হাত রেখে দাঁড়িয়ে থাকতে দেখে স্বাভাবিকের ন্যায় মায়া পুনরায় সেই দৃষ্টি ফেলল রাস্তায়। নিস্তব্ধতা নীরবতা ভেঙে মায়ে প্রথমে বলল, আলোটা চোখে লাগছে জুই, লাইটটা অফ করে দে। মায়ের কথায় সত্যি সত্যি জুই তৎক্ষণাৎ লাইট অফ করে মায়ের পাশে বসতে বসতে ঘুমন্ত গলায় বলল, এত রাতে এখানে কি করছিস তুই? মায়ের উদাসীন উত্তর আসলো তক্ষুনি, আকাশের চাঁদগুলো গুনছিলাম। আকাশের চাঁদ তো আবার একটাই থাকে, সেটা গুনে কেমনে? তারা হইতে পারে যে আকাশের তারাগুলো গুনছিলাম। আমার ঘুমে ধরে গেছে ভাই। মায়ের কথায় জুই ঘাড় বেঁকে উকিঝুঁকি মেরে দূর আকাশের দিকে তাকিয়ে অসংখ্য তারার মাঝে চাঁদের সন্ধানও না পেয়ে জুই তাদের সন্ধানও পেল না আর কি। এই অমাবস্যায় চাঁদ পাবে কোথায়? তাছাড়া চাঁদ তো একটাই হয়। কিন্তু মায়া বলল অসংখ্য চাঁদের কথা। জুই একই গলায় বলল, এই অন্ধকার রাতে চাঁদ কোথায় পেয়েছিস তুই? আমি তো দেখছি না। না দেখলে চলে যা, রুমে গিয়ে ঘুমা। তোর জন্য আজ চাঁদ আকাশে ওঠে, আমার জন্য উঠছে আমার জন্য উঠেছে, তাই আমি দেখছি, তুই যা। মায়ার মন খারাপের আভাস জুই বুঝতে পেরেই বলল, মুড অফ। মায়া একইভাবে দূর আকাশের দিকে তাকিয়ে উদাসীন গলায় বলল, আজ 20 দিন হয়েছে ওনার সাথে আমার যোগাযোগ নেই জুই। উনি নিশ্চয়ই খুব বেশি রেগে আছে আমার উপর। ওনাকে আমি কিভাবে বুঝাবো যা হয়েছে তাতে আমার কোনো হাত ছিল না। আমি তো ওনাকে ভালোবাসি, তাকে রেখে নিশ্চয়ই অন্য কারোর কাছে যেতাম না। মায়ার কথায় এবার জুইও সিরিয়াস হয়ে বসলো। অনেকদিন ধরে মায়া আসিফের মনোমালিনতার কাহিনীগুলো দেখছে জুই। সবকিছু বুঝেও জুইয়ের মায়ের সঙ্গে এই বিষয়ে তেমন কোনো কথা হয়নি। এমন না জুই এই বিষয়ে কথা বলতে চায়নি, বরং জুই প্রথম থেকেই মায়ের সঙ্গে এসব বিষয়ে কথা বলতে চেয়েছিল, কিন্তু মায়াই প্রতিবারের মতন ওদের সম্পর্কের বিষয়গুলো এড়িয়ে গেছে। তাই এখন মায়াকে নিজ থেকে এসব বিষয়ে কথা বলতে দেখে জুইও আগ্রহী হলো। মায়াকে বোঝানোর উদ্দেশ্যে বলল, ভুলটা তোর দ্বারাই হয়েছে ঋতু। তোর উচিত ছিল সবটা সবটা আরো আগে ভাইয়াকে জানানোর, তাহলে হয়তো সবকিছু এত বিগড়ে যেত না। আরিফ ভাইয়াও খুব কষ্ট পেয়েছে সেদিন, আজ পর্যন্ত তোর সাথে কথা বলছে না ভাই। জুয়ের কথায় মায়া গোপন দীর্ঘ নিঃশ্বাসটা প্রকাশেই ছাড়লো। খোলা আকাশের দিকে তাকিয়ে হাতের ফোনটা পাশে রাখলো। ওই আকাশে তারা দেখিয়ে বলল, আজ আমি যতটা অপরাধী সেদিন সবাইকে সবটা আগে জানালেও ঠিক ততটাই অপরাধী থাকতাম। হয়তো আরিফ ভাইয়া আর ওনার জায়গায় ভিন্ন মানুষগুলো দাঁড়িয়ে থাকতো, তবে সব দিক থেকে আমিই আসামি হতাম। আমার দিকটা কেউ বুঝতে চাইতো না, যেমনটা আজ চাচ্ছে না কেউ। মায়ের মন খারাপে জুয়েরও মন খারাপ হলো। বিগত দিনগুলো ধরে দেখে আসছে মায়াকে হৃদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে। প্রতিবারের মতোই মায়া বিফল। শুধু তাই নয়, খানবাড়ির কারোর সঙ্গেই মায়া যোগাযোগ করতে পারছে না, এমনকি আসিফের সঙ্গে পর্যন্তও না। হৃদের সঙ্গে মনোমালিন্যতা বোঝা যায়, কিন্তু তাই বলে আসিফের সঙ্গে কেন মায়া যোগাযোগ করতে পারছে না সেটাই বুঝতে পারছে না জুই। সেদিন হসপিটাল হতে মায়া আর
আসিফই বাসায় পৌঁছে দিয়ে সে ঢাকায় ব্যাক করে। তারপর থেকে আসিফ অনেকটা নিরুদ্দেশ বলা যায়। মায়ার সঙ্গে যোগাযোগ পর্যন্ত করছে না। জুই মায়াকে হঠাৎ বলল, ঢাকা যাবি ঋতু, ভাইয়ের সঙ্গে দেখা করতে। জুইয়ের কথায় মায়া দূর আকাশ হতে দৃষ্টি সরিয়ে তাকালো জুইয়ের দিকে। হালকা ভ্রু কুঁচকে বলল, ঢাকা? হ্যাঁ। কেন? দেখ, ভাইয়া তোর ওপর খুব রেগে আছে। আমার মনে হয় না তিনি কখনো তোর ফোন রিসিভ করবে। এজন্য বলছিলাম এজন্য বলছিলাম তুই বরং কাল ঢাকা চলে যা ভাইয়ার কাছে। দুজন সামনাসামনি হলে তুই তোর দিকটা ভাইয়াকে বোঝাতে পারবি। আর যদি বুঝতে না চায় আমাকে, তখন দেখ ঋতু, কোনো মানুষ এতটা শক্ত হয় না যে তার ভালোবাসার মানুষের দিকটা বুঝতে চাইবে না, অবুঝের মতন বারবার আঘাত করবে। আমার মনে হয় তুই ভাইয়ার কাছে গেলে তিনি আর রাগ করে থাকবে না তোর উপর, বরং তোর দিকটা শুনতে চাইবে। তারপর যদি দেখিস তিনি তোর দিকটা বুঝতে চাইছে না, তাহলে মনে করবি ভাইয়া তোকে আর নিজের জীবনে চাইছে না। হয়তো তিনি ভিন্ন কিছু চাইছে, হতে পারে সেপারেশন। জুয়ের মুখে সেপারেশন শব্দটা শুনে মায়ার কোথায় যেন প্রচণ্ড আঘাত করলো। মায়া জুই থেকে দৃষ্টি সরিয়ে দুহাতে মাথা চেপে ঝুঁকে বসতে বসতে বলল, তুই যা জুই, আমার ভালো লাগছে না। জুই থাকার আকুতি জানিয়ে বলল, আর একটু থাকি না? না। জুই প্রসঙ্গ এড়াতে চেয়ে বলল, কাল কলেজে যাবি ঋতু? অনেকদিন তো কলেজে যাস না। রাফাত তোর কথা রোজ করে জিজ্ঞেস করে যাবি কাল? মায়া একইভাবে বলল, জানি না, তুই যা এখন। জুই মায়াকে কিছু বলতে গিয়েও বলল না, কিন্তু মায়াকে ছেড়ে রুমেও গেল না, বরং ঠায় মায়ার পাশে বসে রইল। মূলত জুইয়ের মন চাচ্ছে না মায়ের মন খারাপের অবস্থায় একা ফেলে চলে যেতে। মায়া মাথা ঝুঁকে কিছুটা কিছুটা সাম কিছু সময় বসে থাকার পরও জুইকে নড়তে না দেখে পাশ থেকে উঠে ফোনটা তুলে ঠাস করে উঠে দাঁড়ালো। জুইকে পাশ কাটিয়ে সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়ল উপর হয়ে। মায়াকে শুয়ে পড়তে দেখে জুইও বারান্দার দরজা চাপিয়ে মায়ের পাশে শুতে শুতে ভাবলো মায়ের কথা। মায়ার হৃদের জন্য মন খারাপ হয়, কিন্তু হসপিটাল থেকে আসার পর কখনো মায়াকে হৃদের জন্য কাঁদতে দেখেনি, বরং চুপচাপ মন খারাপ করে বসে থাকতে দেখেছে বড় জোর। কিন্তু আসিফ যখন মায়াকে নীরবে এড়িয়ে যায়, মায়াকে দেখেও না দেখার মতো করে থাকে, আবার মায়ের সঙ্গে কথাও বলে না, তখন মায়াকে খুব কাঁদতে দেখা যায়। জুই এতটা দিন মায়াকে পর্যবেক্ষণ করে যেটা বুঝতে পেরেছে সেটা হলো মায়ার হয়তো হৃদের রাগের ধারণা আগে থেকেই ছিল। সেজন্য হয়তো পূর্ব প্রস্তুতি ছিল এমন কিছু হবে বলে। কিন্তু আরিফের অভিমান নীরবতার ভার নেওয়ার জন্য হয়তো মোটেও প্রস্তুত ছিল না মায়া। সেজন্য বিভ্রান্তের সম্পর্কের টানাপোড়ায় মায়া সহ্য করতে না পেরে কেঁদে ওঠে নিজের অজান্তেই। জুই মায়ের দিকে কাত হয়ে শুয়ে গোপনে দীর্ঘশ্বাস ফেলল। ভাবল, না জানি কবে সবটা ঠিক হয়ে যায়। জুই নিজের জুই নিজেও কখনো আরিফকে দেখেনি তীব্র অভিমানে এইভাবে চুপ করে যেতে। যেখানে আরিফ সবার থেকে মায়ার প্রতি যত্নশীল, সেই আরিফের আদরের মায়ার প্রতি এতটা নিশ্চুপ হয়ে যাবে, সেটা সত্যিই জুই ভাবেনি কখনো। আরিফের নিশ্চুপতা মায়ের অপরাধবোধকে ক্ষণে ক্ষণে পাপে তুলছে। মায়ের প্রতি জুঁইয়ের খুব মায়া হয়। চোখের পলকে কেমন কেমন মায়া ভালোবাসার দুটি সুন্দর সম্পর্ক ভরসার জায়গা হারিয়ে অবিশ্বাসের পোকা ধরল। আল্লাহ আল্লাহ করুক মায়ের জীবনে সবটা আবার ম্যাজিকের মতো ঠিক হয়ে যাক। আরিফ হৃদ দুজনে মায়াকে আবার বিশ্বাস করে যার যার সম্পর্কের জায়গায় থেকে আগলে নিক। জুঁইয়ের ভাবনা চিন্তার মাঝেই মায়ার হঠাৎ মাথা উঁচিয়ে অন্ধকারে তাকালো জুঁইয়ের দিকে। হঠাৎ এক অদ্ভুত প্রশ্ন করে বলল, আমাকে তোর ধর্ষিতা মনে হয় জুঁই? মায়ের অপ্রত্যাশিত প্রশ্নে চমকে ওঠে জুঁই।
হতভম্ব হয়ে তৎক্ষণাৎ পাল্টা প্রশ্ন করে বলল জুই, এসব কি বলছিস তুই? ধর্ষিতা হতে যাবি কেন? তোরাই তো বলেছিস সেদিন রাতে জঙ্গিদের হাতে পড়িসনি, তাহলে এখন আবার এসব কথা কোথায় থেকে আসলো? জুইয়ের কথায় মায়া পুনরায় বালিশে মাথা রাখতে রাখতে ভাঙা ভাঙা ভেজা গলায় বলল, আমার মনে হয় আমি মনে হয় আমার স্বামীর চোখে ধর্ষিতা জুই। আমাদের যখন খাত থেকে উদ্ধার করা হয় তখন আমাদের দুজনের শরীরে জখম ছিল। হয়তো সেই জখমগুলো দেখেই উনি আমায় ঘৃণা করছেন, ভেবেছেন আমি ধর্ষিতা। নষ্টা বউকে চাই না বলেই যোগাযোগ করতে চাইছে না, সেপারেশন চাই। মায়ের কথায় জুই খানিকটা ধমকের স্বরে বলল, বাজে বকিস না মায়া। তোকে উদ্ধার করা থেকে ডাক্তার দেখানো সবকিছু হৃদ ভাই নিজের হাতেই করেছে। কই তখন তো এমন কিছু বলতে শুনিনি। নাকি তুই হৃদ ভাইকে এমন কিছু বলতে শুনেছিস? আমার জানা মতে রাফা ওই জঙ্গি ছেলেগুলোকে শনাক্ত করতেই র্যাব ক্যাম্পে আসিফ ভাইয়ের সঙ্গে গিয়েছিল। ছেলেগুলো শনাক্তও করা হয়েছিল। জঙ্গি ছেলেগুলো স্বীকারোক্তি দিয়েছে তারা শুধু রাফাকে তুলে এনেছিল সেদিন, তোকে তারা আনেনি। তুই নাকি নিজে গিয়েছিস রাফাকে বাঁচাতে। রাফা বাদ তোর কারোর ক্ষতি তারা করেনি, এমনকি তারা নাকি তোকে দেখেনি পর্যন্ত, আর না ধরতে পেরেছে। তাহলে তুই হঠাৎ এসব কথা কেন বলছিস? হৃদ ভাই শুধু তোর এঙ্গেজ হওয়ার বিষয়টা নিয়ে রেগে আছে, অন্য কোনো কিছু নিয়ে নয়। তুই ভুল ভাবছিস ওনাকে। জুইয়ের কথায় মায়াকে আর নড়তে দেখা গেল না। জুই অনেক অপেক্ষা করলো মায়ের উত্তরের, কিন্তু মায়াকে উত্তর করতে না দেখে বুঝলো মায়া হয়তো এসব বিষয়ে আর কথা বলতে চাইছে না। তাই জুইও আর কথা না বাড়িয়ে মায়ের দিকে মুখ করেই একটা সময় ঘুমিয়ে পড়ল। তবে মনে মনে দোয়া করলো যাতে মায়ের জন্য নতুন একটা ভোর হয়, ভালোবাসা আর বিশ্বাসময়। সকাল 4:45। আচ্ছা, সকাল 4:45 হয় না, সকাল 8:45 হয়। কিন্তু বাংলায় লেখা তো এখন, বাংলায় 4:45ই লেখা। তো আমি তো 4টাই ভাববো, 8টা না। আর যেহেতু আগে সকাল লেখা তাই ভেবে নিলাম যে হয়তো এটা ভুলে লিখছে, 8:45 হবে। সকাল 8:45। রিক্সা থেকে রিক্সা থেকে ভাড়া মিটালো জুই। রিক্সা থেকে নেমে ভাড়া মিটালো জুই। মায়া পাশেই কলেজ ড্রেসে কাঁধে ব্যাগ ঝুলিয়ে দাঁড়িয়ে। রিক্সা থেকে নামতেই মায়া লক্ষ্য করলো আশেপাশের সবাই কেমন অদ্ভুত দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে। কেউ কেউ আর চোখে মায়াকে দেখছে। মায়া বুঝলো না সবার এমন দৃষ্টির কারণ, আর না জানতে চাইলো কেন সে সবার দৃষ্টির কেন্দ্রবিন্দু। অসুস্থ মায়া বিগত 1 মাস কলেজে আসেনি। সুস্থ হওয়ার পর মানসিক টানাপোড়ায় আসলো না। সামনের টেস্ট পরীক্ষা বিদায় তার কলেজে আর কি আসতে হলো। নতুন করে আবারও পড়া শুরু করতে হবে। বিগত দিনের অনেক পড়া বাকি, তাই আজ মায়ের কলেজে আসা। জুই ভাড়া মিটিয়ে মায়াকে নিয়ে কলেজে প্রবেশ করতে করতে আশেপাশের সবার নজর মায়ের উপর লক্ষ্য করলেও সে চুপ থাকলো। জুইও জানে সবার কৌতূহলের দৃষ্টি মায়ের উপরে কেন। বিগত দিনগুলোতে মায়া কলেজে উপস্থিত না থাকলেও জুই ঠিকই উপস্থিত ছিল। তাই সেজন্য সে জানে বিগত দিনগুলোতে মায়াকে নিয়ে ক্যাম্পাসের ভিতর কতটা চর্চা হয়েছে। স্যার থেকে শুরু করে ক্যাম্পাসের সিনিয়র জুনিয়র সবার মুখে মুখেই মায়ের চর্চা ছিল। আর সেই চর্চার বিশেষ কারণও ছিল। কলেজ কর্তৃপক্ষ মন্ত্রী নিহাল খানের ছেলে হৃদ খানের বউ মায়া। আর এটাই ছিল মায়াকে সকলের চোখে আলোচনার কেন্দ্রবিন্দু করার। সেদিন ট্যুরযাত্রার পর থেকেই হৃদমায়ার কাহিনী পুরো ক্যাম্পাসের অলিগলিতে ছড়িয়ে পড়েছে। হয়তো কিছুক্ষণ পর মায়াও এই বিষয়টি নিয়ে অবগত হয়ে যাবে। ক্যাম্পাসের করিডোর ধরেই হাঁটছিল মায়া আর জুই। দ্বিতীয় তলায় ক্লাসরুম ওদের। শ্রেয়া নাদিয়া কলেজে এসেছে কিনা আপাতত জানা নেই মায়া বা জুইয়ের কারোরই। এর মধ্যেই দুজনের যাওয়ার পথে হঠাৎ কোথা থেকে রাফা দৌড়ে এসে পেছন থেকে মায়াকে জাপটে ধরলে খই হারায় মায়া। তাল সামলাতে না পেরে আতঙ্কে জুইকে ধরতে চাইলে অপ্রস্তুত জুইও খই হারিয়ে তিনজনই পড়ল একত্রে। করিডোরের দেয়াল ঘেঁষে পড়ল এতে ব্যথা পেল তিনজনই। কিন্তু মায়ার গলায় রাফার দুহাত বাঁধা থাকায় নিঃশ্বাস আটকে আসার উপক্রম হতেই মায়া জোর করে রাফার হাতটা গলা থেকে ছাড়াতে চেয়ে বলল, বেয়াদব মহিলা ছাড়, নিঃশ্বাস নিতে পারছি না আমি।
মায়ার কথায় রাফা তাড়াহুড়ো করে গলা থেকে হাত ছাড়িয়ে নিতে নিতে বলল, সরি সরি, বেশি ব্যথা পেয়েছিস? মায়া দেয়াল ধরে সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে অধৈর্যের ন্যায় রাফা আবারও মায়ের হাত টেনে ধরলে মায়া কপাট গলায় বলল, বেয়াদব মাইয়া, তুই কি আমার জামাই লাগোস? ঘেঁষাঘেঁষি করস কেন? স্যার। জুইও সবে সোজা হয়ে দাঁড়িয়েছিল, এর মধ্যেই মায়ের তেরা কথায় জুই কাঁধে ব্যাগ টেনে ঠিক করতে করতে বলল, কথাটা কপি পেস্ট মনে হয়। তুই ঠিক কাকে কপি করেছিস বলতো মায়া? একদিকে রাফার টানাটানি শেষ হচ্ছে না, অন্যদিকে জুইয়ের খোঁচায় মায়া বিরক্তি চোখে জুইয়ের দিকে তাকিয়ে নিজের পড়ে থাকা ব্যাগটা তুলে ঝেড়ে কাঁধে পড়তে পড়তে ক্ষিপ্ত গলায় বলল, নিজের জামাইয়ের থেকে কপি করেছি। হয়েছে এবার সর। কথা বলেই মায়া জুইকে পাশ কাটাতে চাইলে পুনরায় হাত টেনে রাফা বলল, জানু কই যাস? রাফার টানাটানিতে বেশ বিরক্ত হলো মায়া, কিন্তু রাফার মুখে জানু ডাক শুনে খানিকটা ভ্রু কুঁচকে বলল, জানু? হ, তুই আমার বেস্ট ফ্রেন্ড না? জানু তো ডাকতেই পারি। তুই আমার বেস্ট ফ্রেন্ড হলি কবে থেকে? যবে থেকে তুই আমার জীবন বাঁচালি তবে থেকে। এই জীবন তোর, আর এই জীবনে তুই হলি আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। বাকি সব বাদ। যে মানুষের জীবন বাঁচায় আমার চোখে তার মূল্যায়ন অনেক বেশি, আর সেখানে তুই তো আমার জীবন ইজ্জত দুটোই বাঁচিয়েছিস। তোর মূল্যায়ন আমার মনে প্রাণে বুকে করে যায় সবখানে যেন। কথাগুলো বলতে বলতে রাফা পুনরায় অধিকার দেখিয়ে মায়ের কাঁধ জড়িয়ে গলা পেঁচিয়ে ধরল। মায়াকে নিয়ে সামনের দিকে কদম বাড়ালে মায়া অসহায় গলায় বলল, আমার ঠিক হয়নি সেদিন তোকে জঙ্গিদের হাত থেকে বাঁচানোর। তোকে সেদিন জঙ্গলে ফেলে আসলেই ভালো হতো। মায়ের কথায় 2 পয়সার পাত্তা দিল না রাফা। ওদের পাশে পাশে জুইও হাঁটছিল। রাফার নতুন বন্ধুত্ব জুইয়ের সাথেও হয়েছে। রাফার চঞ্চলতা সম্পর্কে মায়ের ধারণা না থাকলেও বিগত দিনে জুইয়ের বেশ ধারণা হয়েছে। সেজন্য জুই চুপ রইল। কিন্তু চঞ্চল রাফা মায়ের কাঁধ জড়িয়ে হাঁটতে হাঁটতে বলল, ভুল তো তুই করেছিস আমাকে বাঁচিয়ে, সেটা তোকে মানতেই হবে জানো। আচ্ছা শুন, হৃদ জিজুর সঙ্গে একটা বলদ থাকে না সবসময়, ওই মালটা কইরে? রাফার কথায় মায়ের সঙ্গে সঙ্গে জুইও দাঁড়িয়ে গেল সন্ধিহান প্রকাশ করে। ঘাড় বেঁকে রাফার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মায়া বলল, কার কথা বলছিস তুই? মায়ার কথায় রাফা মনে করার মতন করে বলল, আরে আছে না একটা হাবাগোবা বলদ টাইপের হৃদ ভাইয়ের আশেপিছে ঘুরে, কি যেন নাম, কি যেন একটা নাম ছিল, আকিম না কি যেন নাম। পাশ থেকে রাফাকে সহজ করে জুই সন্দেহর বশে আসিফের নাম ধরে বলল, আসিফ ভাই? হ্যাঁ হ্যাঁ, এটাই আসিফ। আসিফ। মায়া সন্দেহ করে বলল, আসিফ ভাইকে কেন চাই তোর? আজব, আমি কেন চাইবো? সে কি ফ্রি ইন্টারনেট নাকি যে চাইবো? তাকে তো দেখলাম আমার আম্মুর সাথে সেই ভাব জমাতে। উড়ন্ত খবরে শুনলাম সে নাকি আমার আম্মুর মেয়েকে পছন্দ করে। ঘটনা কতখানি সত্য সেটাই তো জানতে তোর কাছে তার খবর নিতে আসলাম, বুঝছিস? রাফার কথায় মায়া জুই দুজনের চোয়াল ঝুলে যাওয়ার মতো অবস্থা। মায়ার আগে জুই অবাক হওয়ার স্বরে বলল, আসিফ ভাই তো তোর আসিফ ভাই তোর বড় বোনকে পছন্দ করে রাফা? আল্লাহ, আসিফ ভাইকে দেখে তো মনেই হয় না তিনি কখনো কোনো মেয়েকে পছন্দ করতে পারেন। জুইয়ের কথায় মায়াও একই মত পোষণ করলো। রাফা খানিকটা ভাব নিয়ে মায়ের কাঁধ আবারও আগের মতন পেঁচিয়ে সামনে হাঁটতে হাঁটতে জুইয়ের কথার উত্তরে বলল, আমার আমি আমার পরিবারের একমাত্র সিঙ্গেল পিস। আমার ছোট বড় সামনে পিছে উঁচু নিচু কোনো ভাই বোন নাই। মা বাবার একমাত্র সুকন্যা আমি, বুঝেছিস? ক্লাসমেট হিসাবে রাফার সঙ্গ মায়ের পূর্ব পরিচিত থাকলেও কখনো সেভাবে রাফাকে চেনা জানা হয়নি। ট্যুরের পর থেকেই রাফার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক যুক্ত হওয়া মায়াদের। রাফার খবর পেয়ে রাফার বাবা মা রাঙামাটিতে গিয়েছিল, কিন্তু তখন মায়াকে নিয়ে হৃদ চলে এসেছিল সেখান থেকে। কিন্তু তার পরদিনই মায়ের সঙ্গে দেখা করতে হসপিটালে যায় রাফার পুরো পরিবার। মায়াকে জড়িয়ে ধরে রাফার মা হাউমাউ করে কেঁদেছিল সেদিন। একমাত্র মেয়ে রাফার জীবন বাঁচানোর জন্য। রাফার রাফার বাবাও কেঁদেছিল। মায়ার মাথায় দোয়ার হাত বুলিয়ে দোয়াও করেছিলেন তিনি। এরপর থেকেই রাফার বাবা মা মায়াকেও রাফার বোন আর নিজেদের আরেকটি মেয়ে বলে মায়াকে মেনেছিল। সেদিন
সেদিন হতে বলতে গেলে রাফার পরিবারের সঙ্গে মায়ার একটা ঘনিষ্ঠ সুসম্পর্ক হয়ে উঠেছে। কিন্তু মায়া এটা জানতো না রাফার আর কোনো ভাই বোন ছিল না। এখন রাফার মুখে সে একমাত্র সন্তান হওয়ার কথাটা শুনে মায়া খানিকটা অবাক স্বরে বলে, তার মানে আসিফ ভাই তোকে পছন্দ করে? হতে পারে, আই ডোন্ট নো। আসিফ ভাইয়ের সঙ্গে তোর যোগাযোগ হয়? কথা বলিস তোরা ফোনে? আমি কেন বলতে যাবো আজব? তবে আমার আম্মুর সাথে যোগাযোগ আছে এই লোকের। কাল রাতেও দেখলাম আম্মুকে ফোন করতে। কিন্তু কেন? মায়া বুঝতে পারলো আসিফ শুধু মায়ের একার ফোনটাই রিসিভ করছে না, বাকি সবার সাথেই। মায়া বুঝতে পারলো আসিফ শুধু মায়ের একার ফোনটাই রিসিভ করছে না, বাকি সবার সাথেই আসিফের যোগাযোগ আছে। মায়া হাঁটা থামিয়ে অনেক রাগান্বিত গলায় রাফার কাছে ফোন চেয়ে বলল, তুই ফোন এনেছিস রাফা? রাফা সম্মতি দিয়ে বলল, হ্যাঁ। ফোনটা দে আমাকে। কেন, কি করবি? আসিফ ভাইকে কল দিব। রাফা আশেপাশের পরিবেশটা দেখে ব্যাগ থেকে ফোনটা বের করতে করতেই মায়াকে বলল, এখানে দিব নাকি আগে ক্লাসে যাবি? ক্লাসে সবাই থাকবে, ক্যান্টিনে চল। ক্যান্টিন এখন খালি থাকবে, চল। রাফা ফোন দিতেই মায়া আসিফের মুখস্থ নাম্বারটা টাইপিং করে তৎক্ষণাৎ কল মিলালো আসিফকে। সকাল হওয়ায় আশেপাশে ছাত্রছাত্রীদের আনাগোনা কম। ক্লাস শুরু হতে আরও 40 মিনিট বাকি। ক্যান্টিনে গিয়ে বসতে কয়েক মিনিট সময় লাগবে বলে অধৈর্যের মায়া ক্যাম্পাসের করিডোরের এক পাশে গিয়ে দাঁড়ালো। অধৈর্যের ন্যায় আসিফকে পরপর কল মিলালো। আসিফ যেটা রিসিভ করলো না। তৃতীয়বারের মতন ওপাশের কলটা রিসিভ হতেই অধৈর্যের ন্যায় মায়া শক্ত গলায় আসিফকে বলল, ফোনটা আপনার ভাইকে দিন আসিফ ভাই। রাফার নাম্বার থেকে মায়ের কণ্ঠস্বর পেতেই আসিফ বুঝতে পারল আজ মায়া কলেজে গিয়েছে। হয়তো দুজন এখন একত্রে আছে। আসিফ রাফাকে ভেবে কলটা রিসিভ করে যেন বিপদে পড়ে গেল। একদিকে হৃদ, অন্যদিকে মায়া। আসিফ কার কথা শুনবে, জামাইয়ের নাকি বউয়ের? কি করবে আসিফ সেটা ভেবে না পেয়ে আমতা করে বলল, ভাবি ভাই তো রুমে, সেখানে নিয়ে যান। ভাই অফিসের জন্য রেডি হচ্ছে ভাবি, আমি এখন গেলে ডিস্টার্ব হবে। মায়া একইভাবে জেদ্দি গলায় বলল, আমি ডিস্টার্ব করবই। মায়ের জেদ্দি গলায় আসিফ অসহায় বোধ করলো। ভাবি আপনার ফোন আমি রিসিভ করেছি শুনলে হৃদ ভাই রাগ করবেন। আসিফের কথাটা শুধিয়ে মায়া রাগান্বিত গলায় বলল, আপনি আমার ফোন রিসিভ করেছেন? আপনি আমার ফোন রিসিভ করেছেন? আপনি তো রাফার ফোন রিসিভ করেছেন। রাফার সাথে আপনার কি চলে আমি জানি না বুঝি? তাড়াহুড়ো করে আসিফ বলল, আস্তাগফিরুল্লাহ ভাবি, আমার কারোর সাথে কিছু চলে না, সবই ষড়যন্ত্র। ঠিক আছে, আমি সেটা রাফার আম্মুকে বলে দিব তাহলে। মায়ের কথায় আসিফ এবার চুপ হয়ে গেল। একদিকে হৃদ, অন্যদিকে মায়া, দুটোই জেদ্দি টাইপের মানুষ। যেমন বউ তেমন জামাই। কার আদেশ শুনবে আসিফ? অসহায় আসিফ নিরুপায় হয়ে বলল, আমাকে 2 মিনিট সময় দিন ভাবি, এক্ষুনি যাচ্ছি। আমি ভিডিও কল দিচ্ছি তাহলে। অধৈর্যের ন্যায় মায়া তৎক্ষণাৎ কল কেটেই রাফার একই নাম্বার হতে আসিফকে ভিডিও কল মিলালো হোয়াটসঅ্যাপে। আসিফ সিঁড়ি বেয়ে উপরে উঠতেই সেই কলটি দেখলো। হৃদের কক্ষের দরজা নক করতেই ভেতর থেকে ডাকলো হৃদ। আসিফ এক বুক সাহস নিয়ে রুমে প্রবেশ করতেই দেখলো সত্যি সত্যি হৃদ প্যান্ট ইন করে পড়েছে অফিসে যাওয়ার জন্য রেডি হতে। আসিফ ফোন হাতে নিয়ে হৃদকে দেখালো আয়নার ভেতর। হৃদ তখনও প্যান্টের বেল্ট কোমরে জড়াতে তাকালো জড়সড় হয়ে থাকা আসিফের দিকে। ফোনের রিংটোনের শব্দ হৃদের কানে যাচ্ছে, কিন্তু আসিফকে কিছু বলতে না দেখে, বরং চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদ হালকা কপাল কুঁচকে জিজ্ঞাসা করলো, কি চাই, কেন এসেছিস? আসিফ এক বুক সাহস নিয়ে মায়ের ভিডিও কল রিসিভ করলো। হৃদের দিকে এগিয়ে দিতে দিতে বলল, ভাই জরুরি ফোন এসেছে, আপনি ছাড়া সমাধান হচ্ছে না, একটু কথা বলে দেখুন প্লিজ। হৃদ জরুরি ফোন মনে করেই হাত বাড়িয়ে আসিফ থেকে ফোনটা নিতে চেয়ে জিজ্ঞাসা গলায় বলল, কে ফোন করেছে? আসিফ হৃদের হাতে ফোনটা দিয়ে তৎক্ষণাৎ দরজার দিকে দৌড় দিতে দিতে বলল, ভাবি ফোন করেছে। চোখের পলকে আসিফ উধাও, কিন্তু হৃদের হাতে থাকা ফোনটিতে মায়ের হাস্যোজ্জ্বল মুখটি ভাসছে। হৃদ ফোনের দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনার। অনেকটা দিন পর দুজনের আবারও মুখোমুখি হওয়া। হৃদ রাগের তোপে ফোন কাটতে চাইলে মায়া অধৈর্যের ন্যায় তাড়াহুড়ো করে বলল, এই কল কাটবেন না। চোয়াল শক্ত করা হৃদকে তারপরও কল কাটার মনোভাব দেখে মায়া আবারও তাড়াহুড়ো করে বলল, আই লাভ ইউ জান, আই লাভ ইউ। কল
করা লাল বাটনে থাকা হৃদের বৃদ্ধা আঙ্গুলটা তৎক্ষণাৎ কেঁপে উঠল। যতটা রাগ মায়ার কল্পে হয়েছিল ঠিক ততটাই বরফের ন্যায় গলে গেল মায়ের মুখে আই লাভ ইউ জান বাক্যটি শুনে। হৃদের তপ্ত মেজাজ শীতল হলো। দুজনের মধ্যে এই প্রথম ভালোবাসার লেনদেন করা। মায়ের ভালোবাসার সম্পর্কে হৃদ প্রথম থেকেই জানতো, কিন্তু কখনো মায়া বা সে সরাসরি কেউ কাউকে ভালোবাসি বলা হয়নি আজও। এই প্রথম মায়ের মুখে ভালোবাসি শব্দটা বলা। হৃদের মায়ের উপর জমা সকল রাগ যেন এক মুহূর্তে শেষ হয়ে গেল। হৃদ চেয়েও যেন নিজের রাগ ধরে রাখতে পারছে না মায়ের উপর। হৃদ বুঝল না সে কি এই কথাটা শোনার জন্য এতদিন রাগ করে বসেছিল। কই না তো, হৃদ তার বউয়ের বেইমানির জন্য রাগ করেছিল। তাহলে সেই নারীর মুখে সামান্য ভালোবাসি কথা শুনে সে কেন গলে যাচ্ছে? তার আরও রেগে থাকার কথা। এত ভালোবাসা দেখিয়ে এই নারী অন্য কারোর নামে এঙ্গেজড হয়েছিল। তাহলে এই নারী যে এখন ভালোবাসি বলে আবারও বেইমানি করবে না তার কি গ্যারান্টি? মায়ের এঙ্গেজ হওয়ার কথা হৃদের স্মরণে আসতেই মস্তিষ্ক তড়াক করে জ্বলে ওঠে রাগে। হৃদকে চোয়াল শক্ত করতে দেখে মায়া আবারও নরম সুরে বলে, আই মিস ইউ জান। এতগুলা মিস করছি আপনাকে। আমার মন জ্বলে আপনার জন্য। সারা রাত ঘুমাতে পারি না। খালি কেমন কেমন করে। আপনি আদ আমার সাথে থাকলে কত আদর করতাম আপনাকে। আপনি কেন আসেন না আমার কাছে? চলে আসেন তো তাড়াতাড়ি। মায়ের দুষ্ট কথায় হৃদ অভ্যস্ত নয়। হুটহাট মায়ের দুষ্ট কথায় হৃদ অপ্রস্তুত হলো। হৃদের মনে হলো বউ তার ইজ্জত নিয়ে টানছে। আর একটু কথা বাড়ালে এই মহিলা আরও উল্টাপাল্টা কথা বলে হৃদের ইজ্জতে হাত দিয়ে বসবে। কি সরাসরি আবদার! তাকে আদর করতে চাই। বেয়াদব মহিলা তাকে অপদস্থ করে। হৃদ কি বলবে ভেবে না পেয়ে মিথ্যা রাগারাগি ফেসফেস করে ধমক দিয়ে বলল, বেয়াদব। সঙ্গে সঙ্গে হৃদের কল কাট হয়ে গেলে মায়া কান থেকে ফোন নামিয়ে দুষ্টু হাসলো। জুইরাফার থেকে একটু দূরত্ব বজায় রেখেই এতক্ষণ হৃদের সাথে কথা বলছিল মায়া। কল কেটে যেতেই দুজন এগিয়ে আসলো মায়ের দিকে। মায়াকে একা হাসতে দেখে রাফার আগে জুই বলল, হাসছিস কেন? কি হয়েছে? ভাইকে মানাতে পেরেছিস? মনে হয় একটু পেরেছি। মনে হয় মানে এর মানে ভাইয়াকে এখনো মানাতে পারিসনি তুই। মায়া রাফার দিকে ফোনটা এগিয়ে দিতে দিতে জুইয়ের কথার উত্তরে বলল, ওনার প্রেমিকা নই, বউ হই আমি জুই। আমার সাথে কতদিন রাগ করে থাকবে সে? ওনাকে যদি পাগল না বানাই তাহলে আমি হৃদ খানের বউ না। মায়ার কথার সঠিক অর্থ জুই বুঝল না। জুই মনে করলো মায়া উল্টাপাল্টা কোনো কাজের ইঙ্গিত করছে। সেজন্য জুই ভয়ার্থ গলায় মায়াকে শুধিয়ে বলল, পাগল বানাবি মানে? কি করবি তুই? দেখ মায়া, উল্টাপাল্টা কিছু করিস না কিন্তু। হৃদ ভাই এমনিই তোর উপর রেগে আছেন। জুইয়ের কথায় মায়া বলল, ওনার সাথে সকল লিমিট ক্রস করার রাইট আমার আছে। বউ হই ওনার আমি। দেখ জুই, সম্পর্কের মধ্যে একজন রাগ করলে অপরজনকে তাকে বোঝাতে হবে। এটাই একটা সম্পর্কের সৌন্দর্য। আমার স্বামী রাগ করেনি, বরং আমাকে ভুল বুঝে আছে। এই অবস্থায় আমি তার ভুল না ভাঙিয়ে যদি চুপ থাকি তাহলে সম্পর্কে ফাটল ধরবে, সেটা নিশ্চিত। একটা সম্পর্কে ভুল বোঝাবুঝি হতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু সম্পর্কের ভুলটা শেষ না করে উল্টো সেই সম্পর্কটা শেষ করাটা হলো বুদ্ধিমানের কাজ। আচ্ছা সরি, বুদ্ধিমানের না, সরি ভুল পড়ে ফেলছি, সরি। আচ্ছা আবার পড়ি, হ্যাঁ। একটা সম্পর্কে ভুল বোঝাবুঝি হতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু সম্পর্কের ভুলটা শেষ না করে উল্টো সেই সম্পর্কটা শেষ করাটা হলো বুদ্ধিহীনতার কাজ। এর মানে বুদ্ধিমান ব্যক্তি কখনো নিজের সম্পর্ক শেষ করবে না, বরং সম্পর্কে হওয়া সেই কারণটা শেষ করতে চাইবে। কথাটা বলে কথাটা বলে মায়া রাফার কাছে ফোনটা দিয়ে ক্লাসের দিকে হাঁটলো। জুই তখন সেখানেই হতবুদ্ধ হয়ে দাঁড়িয়ে। জুইয়ের মনে হলো মায়া শেষের কথাগুলো জুইকে উদ্দেশ্য করে বলেছে। আয়নার জুইয়ের সম্পর্কে চলা সমস্যাগুলো ঠিক করতে ইঙ্গিত করেছে। মায়াকে মাঝে মধ্যে বেশ ম্যাচিউরড মনে হয়, আর গম্ভীর কথাবার্তা বলে। এই যেমন এখন বলতো। আয়নের কথা মাথায় আসতেই জুই বিষণ্ণ ভগ্ন হৃদয় হলো। সেদিন হসপিটালে সেই সাক্ষাৎকারের পর আয়নার জুইকে কল করেনি।
জুই অবশ্য আয়নের ফোনের অপেক্ষায় বসেছিল না। তারপরও জুইয়ের অবুঝ মন বারবার যেন আয়নের ফোনের অপেক্ষায় ছিল। না চাইতেও আয়নের ফোন না করা নিয়ে না চাইতেও আয়নের ফোন না করা নিয়ে মন খারাপ হয়েছে জুইয়ের। কিন্তু কেন সেটা জানে না জুই। যাই হোক, এই পর্যন্তই ছিল এই পর্বটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের যত্ন নেবেন। আজকে আসছি। আল্লাহ হাফেজ। আর আমার অনেক ঠান্ডা লাগছে, যার জন্য ভয়েসটা একটু চেঞ্জ লাগতে পারে, তার জন্য সরি।